কি হলো? বলো তুমি আমাকে কি? মনতার ধ্যান ভাঙলো। চোখ ছোট্ট ছোট্ট করে সে তাকালো আদর্শের পানে। অতঃপর হুট করে নিজের এক পা দ্বারা আদর্শের পায়ের উপর মারি ধরল। আকস্মিক আক্রমণে হকচকিয়ে উঠল ছেলেটা। হাত আলগা হলো তার। এই সুযোগ। আদর্শের হাত আলগা হতেই দূরে সরে গেল মৌনতা। ভেঙচি কেটে বলল, এত রাতে আমাকে না জ্বালিয়ে বাড়ি যান, জামা কাপড় বদলে ঘুমিয়ে পড়ুন, অশুভ লোক। আদর্শ পা বাড়িয়ে আবার ধরতে গেল মৌনতাকে। মেয়েটা সে সুযোগ আর দিল না। পুনরায় ভেঙচি কেটে দৌড়ে ঢুকলো বাড়ির মধ্যে। প্রকৃতিতে বর্ষার দাপটে উপেক্ষা করেই বইয়ের পাতা উল্টাচ্ছিল পিহু। পড়তে তার ইচ্ছে করছে না, আবার বইও বন্ধ করে রেখে দিতে ইচ্ছে হচ্ছে না। এ কি একটা অবস্থা! পিহুর হঠাৎ স্মরণে এলো সকালে রিয়াদের দেওয়া উপহারটার কথা। সেটা সেই যে ব্যাগে রেখেছিল আর দেখা হয়নি। পিহু পড়া ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানার পাশে ফেলে রাখা ব্যাগটা খুলে প্যাকেটটা বের করলো। মনের মধ্যে বেশ কৌতূহল নিয়েই খুললো প্যাকেটটা। ভেতর থেকে বের হয়ে আসলো সুন্দর একটা নীল রঙের শাড়ি। পিহু উৎফুল্ল হলো। শাড়িটা গায়ে জড়িয়েও আয়নার সম্মুখে দাঁড়িয়ে দেখলো নিজেকে। না, ভালোই মানিয়েছে। সকালের শীতল পরিবেশ, কাল রাতের অঝরে বৃষ্টির পরে যেন প্রকৃতি আর সুন্দর সতেজ হয়ে উঠেছে। রাস্তার আশেপাশের পড়ে থাকা ময়লা আবর্জনার স্তূপগুলো আগের তুলনায় কিছুটা পরিষ্কার হয়েছে প্রাকৃতিক উপায়ে। তবে কাল রাতে দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভেজার দরুন আদর্শের জ্বর এসেছে আবারও। হাঁচি দিতে দিতে বেচারার নাজেহাল অবস্থা। মুখ চোখ কেমন ফ্যাকাশে রূপ ধারণ করেছে। তবুও সে অসুস্থ শরীর নিয়ে কলেজে এসেছে ছেলেটা। কাল রাতে মৌনতার সাথে অমন কিছু মুহূর্ত কাটানোর পরও কি ঘরে বসে থাকা যায় নাকি? শরীর অসুস্থ থাকলেও মনটা এখন ভীষণ উৎফুল্ল আদর্শের। আর সেই মনে নিজের মূল কাণ্ড পাতা নিয়ে বিশাল বটবৃক্ষের ন্যায় বিরাজ করছে মোহনতাকে দেখার আকুলতা, মেয়েটার পাশে থাকার আকুলতা, তাকে ভালোবাসার আকুলতা। তাই তো এক প্রকার আজ ছুটেই এসেছে আদর্শ কলেজে। হাঁচি দিতে দিতেই ক্লাসে ঢুকলো ছেলেটা। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক খুঁজলো মৌনতাকে। মেয়েটার অবস্থাও বেশ শোচনীয়। ঠান্ডায় নাকটা লাল হয়ে উঠেছে। হাঁচি দিচ্ছে বারবার। আদর্শ হাসলো। নাক টানতে টানতে বসলো মেহেদি আর রিয়াদের পাশে। রিয়াদ আশেপাশে ততটা খেয়াল না করলেও মেহেদির তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে আদর্শ আর মৌনতাকে। ব্যাপারটা তার কাছে সুবিধা লাগছে না একটু। দুজনের একসাথে ঠান্ডা লাগার তো কথা নয়। মেহেদি বেশ কিছুক্ষণ আদর্শকে আর মৌনতাকে পর্যবেক্ষণ করে চোখ ছোট্ট ছোট্ট করে বলল, কাহিনী কি বলতো? তোদের দুজনের একসাথে ঠান্ডা কিভাবে লাগলো? আদর্শ ভেতরে ভেতরে কিছুটা অপ্রস্তুত হলেও মেহেদির সম্মুখে প্রকাশ করলো না। ছেলেটা চালবাজ বেশ। তাকে অপ্রস্তুত হতে দেখেই বুঝে ফেললো ব্যাপারটা। আদর্শ চোখে মুখে স্বাভাবিক ভাব ফুটিয়ে তুলল। থমথমে কণ্ঠে বলল, আমি কি জানি? মেহেদির সন্দেহ তবু কাটলো না। সন্ধিহান দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ নজরে পড়লো দরজার দিকে। ইভা নিজের চোখের চশমা ঠেলতে ঠেলতেই ভেতরে ঢুকছে। মেহেদির ওষ্ঠও হাসি ফুটে উঠল। হাত উঁচিয়ে ডাক দিল ইভাকে। বলল, এই হাইজেনিকের বাচ্চা, এদিকে কিছু টিস্যু এবং স্যানিটাইজার ছুঁড়ে মারুন তো। চারিদিকে কেমন সব অস্বাস্থ্যকর মানুষদের অস্বাস্থ্যকর রোগ সুখ বেড়ে গেছে। মেহেদির কথাটা বলতে দেরি, কিন্তু আদর্শের অগ্নিদৃষ্টিতে সম্মুখে পড়তে দেরি হয়নি। মৌনতাও ছেলেটার দিকে তাকিয়ে আছে কটমট করে। মেহেদির মুখখানা চুপসে গেল। ঢোক গিলে বলল, আমি মজা করছিলাম। কলেজের শেষ হতে ক্লাস থেকে বেরিয়ে এলো সবাই। আদর্শ মৌনতার পিছু পিছু বেরিয়ে এসেছে। তার পিছু পিছুই হাঁটছে মৌনতাদের বাড়ির দিকে। মৌনতা যে খেয়াল করেনি তেমনটা নয়, সে খেয়াল করেছে। তবে কলেজ শেষ হওয়া একটু জনমানবের উপস্থিতি ছিল বেশি, তাই কিছু বলেনি। শুধু শুধু মানুষের সম্মুখে ঝামেলা করে লাভ আছে। তবে ভাবলো কিছুটা এগিয়ে একটু নির্জন স্থান দেখে দাঁড়াবে, তারপর কয়েকটা শক্ত কথা শুনিয়ে দিবে ছেলেটাকে। কিন্তু না, তেমন কিছুই হলো না। একটু নির্জন স্থান দেখে আদর্শ নিজেই পথ আগলে দাঁড়ালো মৌনতার। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, দেখছো না তোমার পিছু পিছু আসছি আমি, তারপরও দাঁড়াচ্ছ না কেন? মৌনতা ভ্রুকুচকে তাকালো আদর্শের পানে, মুখ বাঁকিয়ে বলল, আপনি আমার পিছু পিছু আসলেই আমার দাঁড়ানোর কথা ছিল বুঝি? আলবাত ছিল। মৌনতা সরু দৃষ্টিতে তাকালো আদর্শের পানে, মুখ বাঁকিয়ে বলল, বখাটেদের মতো পথ আগলে না দাঁড়িয়ে পথ ছাড়ুন, বাসায় যাব। আদর্শের দৃষ্টি তীক্ষ্ণ হলো। কটমট করে বলল, তুমি আমাকে বখাটে বললে? আপনি তো বখাটেই, যখন তখন মেয়েদের পথ আগলে দাঁড়ান। তার পিছু পিছু রেস্টুরেন্টে যান, ফুচকার দোকানে যান, আবার রাত বিরাতে তার বাড়ির নিচে গিয়ে
দাঁড়িয়ে থাকেন। এইটুকু বলে থামলো মেয়েটা। আদর্শের পানে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আবার ঢিল ছুঁড়ে তার জানালার কাঁচ ভেঙে ফেলেন। আদর্শ দাঁতে দাঁত চেপে বলল, ভেঙেছি, বেশ করেছি, আরো ভাঙবো। তুমি যতবার মোবাইল বন্ধ করবে ততবার তোমার জানালার কাঁচ ভাঙবো। তাহলে আমি এ জীবনে আর মোবাইল খুলবো না। দেখি আপনি আমার জানালার আর কত কাজ ভাঙতে পারেন। মোবাইল খোলা রাখবে, নয়তো আমি তোমার বাড়ি চলে আসবো বলে দিলাম। মৌনতা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আমি আর বেরোবো না ঘর থেকে। তবে আমি মাঝরাতে তোমার বাড়ির কলিং বেল বাজাবো। সেটা নিশ্চয়ই তোমার জন্য সম্মানীয় হবে না? ভয় দেখাচ্ছেন আমাকে? না, সত্যি বলছি। আদর্শ থামলো। মৌনতার পানে একটু এগিয়ে বলল, রাগ করবা বা অভিমান করবা করো, তবে তা নিয়ে আমার সাথে কথা বলো, ঝগড়া করো, চিল্লাও আমার উপর, কিন্তু হুটহাট মোবাইল বন্ধ করে একদম চুপ হয়ে যাওয়া, এই কেমন কথা? তুমি জানো তুমি হুট করে মোবাইল বন্ধ করলে আমার অস্বস্তি বাড়ে, কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। মৌনতা হাসলো, একটু এগিয়ে আলতোভাবে ধরলো আদর্শের এক হাত, মিহি কণ্ঠে বলল, এখন অবধি নিজের অনুভূতির কোনো নিশ্চয়তা পেলেন না, নিজের মনের কথা জানালেন না, তার মধ্যেই এত অস্থিরতা। বাকি দিন তো পড়ে রয়েছে। আদর্শ চোখ রাখলো মৌনতার চোখে, মৃদু কণ্ঠে বলল, কিছু কিছু অনুভূতি প্রকাশ করার ইচ্ছে থাকলেও ভাষা থাকে না, তাকে দুই একটা শব্দ দ্বারা খুব বিস্তরভাবে প্রকাশ করা যায় না, বুঝে নিতে হয়। আর আমি জানি তুমি বুঝে নিয়েছো। যদি বলি আমি বুঝে নেইনি? তবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আছি। সারাদিন তোমার সামনে পেছনে আশেপাশে চতুর্দিকে পড়ে থেকে তোমার হৃদয়ে না হয় আমার অনুভূতির ছোঁয়াচে রোগটার একটু প্রখরতা বাড়িয়ে দেব। মৌনতা হাসলো আলতোভাবে, আদর্শের হাতটা নিজের গালে ছোঁয়ালো। আদর্শ ওষ্ঠে হাসি নিয়ে তাকালো মৌনতার পানে। প্রেয়সীর স্পর্শে তার শরীরের জ্বর যেন বেড়ে গেছে আরো। চিত্তে প্রশান্তির হাওয়া বইছে খুব করে। মৌনতা বাঁকা হাসলো, গাল থেকে হাতটা একটু মুখের কাছে নিয়েই হাতে কামড় বসালো সজোরে। হকচকিয়ে উঠল আদর্শ, কণ্ঠে আহমূলক ব্যথাতুর ধ্বনি তুলে দ্রুত সে হাতটা সরিয়ে নিল, কপাল কুঁচকে শুধালো, এসব অভ্যাস কোথায় পেয়েছো মৌনতা? হুটহাট কামড়ে দিচ্ছ, জলাতঙ্ক হয়েছে নাকি? মৌনতা ভেঙচি কাটলো। আদর্শের পাশ কাটিয়ে যেতে যেতে বলল, না, প্রেমাতঙ্গ হয়েছে। রাতে কল করবেন, আমি অপেক্ষায় থাকবো। আদর্শের উষ্ঠে হাসি ফুটে উঠল। তার প্রিয়তমা নিজে থেকে প্রেমের জানান দিয়েছে, তারা অপেক্ষায় থাকবে বলেছে। আর কি চাই এখন? দুপুর হলেও আশেপাশে মানুষের ভিড়ের অভাব নেই, বিশেষ করে এই হাসপাতাল চত্বরে। সারাদিনই অসংখ্য রোগীর আনাগোনা রয়েছে এখানে। কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরছে, কেউ লাশবাহী গাড়িতে করে নিথর হয়ে ফিরছে নিজ ঠিকানায়, আবার কেউ নিজের রোগের চিকিৎসায় আসছে। রিয়াদ আর মেহেদি সে মানুষ ঠেলেই হেঁটে যাচ্ছিল রাস্তার পাশ ধরে। গতকাল বৃষ্টির দরুন রাস্তার পাশে পানি জমেছে বেশ। ঢাকার এই একটা বিদঘুটে বাজে অভ্যাস, বাজে অবস্থাও বলা যায়। একটু বর্ষা হলেই পানি জমে যায়। মেহেদি আর রিয়াদ পাশাপাশি নিজেদের মধ্যে টুকটাক কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে রাস্তার পাশের কাদা পানি ছিটিয়ে দিল তাদের দুজনের শরীরে। রিয়াদ একটু ওপাশে থাকায় তার শরীরে কম পানি ছিটেছে, কিন্তু মেহেদি নাজেহাল অবস্থা। কাদা পানিতে ভূত বনে গেছে সে, আবার কিছু পানি মুখেও চলে গেছে। নিজের অবস্থা অবলোকনে ফুঁসে উঠল ছেলেটা, চেঁচিয়ে বলল, কোন হারামজাদা রে, দেখে গাড়ি চালাতে পারিস না? কিন্তু সম্মুখের দিকে তাকাতেই থেমে গেল ছেলেটা। চোখ ছোট ছোট করে তাকালো তার সম্মুখের চলন্ত সাদা রঙের গাড়িটির দিকে, যেটা একটু তাদের ভিজিয়ে দিয়ে গেল। এটা ওই হাইজেনিকের বাচ্চার গাড়ি না, যেটায় প্রতিদিন পাপা কি পারি উড়ে উড়ে কলেজে আসে? মেয়েদের ক্রোধ আরও বাড়ল। এই মেয়েটা সারাদিন তাকে স্বাস্থ্যকর আর অস্বাস্থ্যকরের জ্ঞান দিতে দিতে এখন এই রাস্তার পাশের ময়লা পানি ছিটিয়ে পুরো শরীরটাই অস্বাস্থ্যকর বানিয়ে দিয়ে গেল। নিস্তব্ধ রজনী, জনমানবের কোলাহল থেমে চারদিকে নিশাচর প্রাণীদের আনাগোনা শুরু হয়েছে। মৌনতা সেই সন্ধ্যা থেকে মোবাইল হাতে বসে রয়েছে আদর্শের কলের অপেক্ষায়, কিন্তু ছেলেটার তো কোনো খোঁজ খবরই নেই। কোথায় উধাও হয়ে গেছে ছেলেটা? বসে থাকতে থাকতে এখন মেজাজ গরম হয়ে যাচ্ছে মেয়েটার। সে তো বলেই এসেছিল কল করতে, এও বলেছিল যে অপেক্ষা করবে, কিন্তু ছেলেটা এখনো কল করলো না। অসভ্য বাদর ছেলে, এরপর কল দিক সেও ধরবে না। মৌনতার ভাবনার মধ্যেই ঝংকার তুললো তার হাতের মোবাইলটা। মেয়েটা মোবাইল স্ক্রিনে পানে তাকালো, সেখানে স্পষ্ট জলজল করছে বিদ্যাসাগরের নাতি নামটা। মৌনতার দৃষ্টি তীক্ষ্ণ হলো, ঘাড় ঘুরিয়ে তাকালো পাশের দেয়াল ঘড়ির পানে।
ঘড়ির ছোট বড় কাঁটাগুলো নিচে কুদে জানান দিচ্ছে রাত 12:47। এখন সময় হচ্ছে বান্দার কল করার। ঠিক আছে, সেও ধরবে না কল। প্রথমবার মোবাইলটা বাজতে বাজতেই কেটে গেল, ধরলো না মৌনতা। দ্বিতীয়বারও একই ঘটনা, তবে তৃতীয়বার নিজেকে সংযত করতে পারলো না। কেমন যেন আদর্শের কল ধরার জন্য হাতটা নিষ্পিস করছে, অস্থির হচ্ছে হৃদয়। মৌনতা দাঁতে দাঁত চাপলো, বিড়বিড়িয়ে বলল, বেইমান হৃদয়, আমার খাচ্ছে, আমার পড়ছে, আবার আমার মধ্যেই তার অবস্থান, অথচ উতলা অন্য কারো জন্য। না, আর পারছে না সে। এবারও যদি আদর্শের কল মৌনতা না ধরে, তবে এই হৃদয় বেচারা বক্ষ ভেদ করে নিজে নেমে এসে কল ধরবে। কেমন ছটফট করছে ছেলেটার কল ধরার জন্য, একটাবার তার কণ্ঠস্বর শোনার জন্য। নিজের মস্তিষ্ক এবং হৃদয়ের সাথে আরও কিছুক্ষণ যুদ্ধ চালালো মৌনতা, কিন্তু বরাবরই হৃদয়ের কাছে মস্তিষ্কের পরাজয়। এবার মস্তিষ্কের পরাজয় ঘটিয়ে হৃদয় জিতে গেল। কল কেটে যাবে তখন ধরফড়িয়ে কলটা ধরলো মৌনতা। মোবাইলটা কানের কাছে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা কি? এত রাতে একটা মেয়ের নাম্বারে কল করা কোন ধরনের অসভ্যতাম? আদর্শ ভরকে গেল। মৌনতা নিজেই তো কল করতে বলেছিল তাকে, কত সুন্দর করে লাজুক হেসে বলেছিল অপেক্ষা করবে সে, আর এখন বলছে অসভ্যতাম। আদর্শ বিভ্রান্ত বোধ করলো। কান থেকে মোবাইলটা নামিয়ে নাম্বারটা চেক করলো একবার। না, নাম্বার তো ঠিকই আছে, তবে এমন ব্যবহার কেন? আদর্শ আবার মোবাইলটা কানের কাছে নিল, বিভ্রান্ত কণ্ঠে বলল, হ্যালো। মৌনতা তেতে উঠল, দাঁতে কিরমির করে বলল, কিসের হ্যালো? কল কেন দিয়েছেন এত রাতে? মেয়ে মানুষ না জ্বালালে ঘুম হয় না নাকি? আদর্শ বিভ্রান্ত হলো আবারও, আমতা করে বলল, তুমি তো বলেছিলে কল করতে। আমি আমি কল করতে বলেছিলাম? কখন বলেছিলাম? আদর্শ হতবাক হলো। এই মেয়ে দেখি এখন মিথ্যা বলতেও শুরু করেছে। নিজে অত সুন্দর করে কল করতে বলে এখন নিজে পল্টি খাচ্ছে। আদর্শ হতবাক কণ্ঠে বলল, কখন বলেছিলাম মানে? রাত দুপুরে এই ডাকাতের মতো মিথ্যা বলতে শুরু করেছো তুমি মৌনতা? মৌনতা মুখ বাঁকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ বলেছিলাম। তাই বলে কি রাত দুপুরে কল করতে বলেছি? সেই সন্ধ্যা থেকে অপেক্ষা। থেমে গেল মৌনতা, থতমত খেয়ে গেল। আর একটু হলেই তো সে বলে দিচ্ছিল নিজের অপেক্ষার কথা। ইস, কি লজ্জা। আদর্শ হাসলো ঠোঁট কামড়ে, মিহি কণ্ঠে শুধালো, তুমি সন্ধ্যা থেকে আমার কলের অপেক্ষা করছিলে? মৌনতা আমতা শুরু করলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কই কিসের অপেক্ষা? আমি আপনার জন্য অপেক্ষা করতে যাব কেন? আদর্শ চোখ খুলে হাসলো, ঠাস করে শুয়ে পড়লো বিছানায়। অপরাধীর কণ্ঠে বলল, সরি জান, একটু ব্যস্ত ছিলাম। বিস্ময়ে কিং কর্তব্য মিমোর রূপ ধারণ করলো মৌনতা। মনে মনে যেন কর্ণে কিলবিল করে কিছু পোকার সমাগম ঘটল। আদর্শ কি বলল জান? একদিনে এত ভুল বদল! এ কি সে আদর্শবান পুরুষ আদর্শ, নাকি তার স্থানে অন্য কেউ স্থান করে নিয়েছে, যার রূপটাই শুধুমাত্র আদর্শের নেই? কি বললেন আপনি? সরি জান। মৌনতা হতবাক কণ্ঠেই বলল। মৌনতার কাশি উঠল, হুট করে আদর্শের এই গিরগিরির ন্যায় ভুল বদলটা বুঝি হজম হলো না মেয়েটার। আদর্শ অস্থির হলো। মোবাইলের ভেতরেই মৌনতার কাশির শব্দ শুনে বলল, কি হয়েছে তোমার? পানি খাও। মৌনতা নিজের হাত দ্বারা বক্ষে আলতোভাবে চাপড় দিল, মৃদুস্বরে কাশতে কাশতেই বলল, রাখছি আমি। কতটুকু বলতে দেরি হবে, কল কাটতে দেরি হলো না। সময় ব্যয় না করে মৌনতা চট করে কল কেটে দিল। বিছানার পাশে টেবিলে রাখা জগটা থেকে ঢকঢক করে পানি গিলল 2 গ্লাস। রাতের পরে সকালের দেখা মিলতেই চারিদিকে জনমানবের ব্যস্ততা শুরু হয়ে গেছে। মেহেদি কলেজের সম্মুখে দাঁড়িয়ে আজ অপেক্ষা করছে ইভার জন্য। আজ খুব সকালে সে কলেজে এসেছে। ওই হাইজেনিকের বাচ্চার একটা খবর নিতে হবে না? খুব সকালে যখন কলেজে জনমানবের সমাগম কম, তখন খুব সাবধানে গেটের সম্মুখ দিকে পানি ফেলে পা দ্বারা পাড়িয়ে কর্দমাক্ত করে রেখেছে। তার উপরে আবার কিছু শুকনো লতাপাতা বিছিয়ে দিয়েছে, যাতে ইভার টের না পায়। আর এখানে পা রাখতেই এক কাদার মধ্যে পিছলে পড়বে সে। কি বাচ্চামো পরিকল্পনা! নিজের পরিকল্পনার প্রতি নিজেরই তেমন একটা বিশ্বাস নেই মেহেদির। তবুও সে প্রতিশোধ নিতে অন্ধ। হৃদয়ে দাও দাও করে জ্বলছে প্রতিহিংসার আগুন। গতকাল কি বিশ্রীভাবেই না ভিজিয়ে দিল তাকে।
রাস্তার মানুষগুলো কি পরিমাণ বর্বর! অমনাকে পরিস্থিতিতে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তার পানে। না, এই বিশ্রী ঘটনার প্রতিশোধ যতক্ষণে না মেহেদি নিতে পারবে ততক্ষণ সে শান্তি পাবে না, কিছুতেই না। থেকে থেকে শরীরটা ক্রোধে রিরি করে উঠছে ছেলেটার। খানিকক্ষণ পরই ইভা কলেজে এলো। এবার গাড়ি কলেজের সম্মুখ দেখেই ওষ্ঠে কুটিল হাসি ফুটলো মেহেদির। সে এগিয়ে গেল গাড়ির পানে। ইভা গাড়ি থেকে নামতেই মেহেদি বুকে হাত দিয়ে মাথা নুইয়ে দিল, নম্র কণ্ঠে বললে, পনোরাম মহারানী হাইজেনিক। ইভা সংকুচিত ভঙ্গিতে তাকালো পাশে। পরক্ষণে মেয়েদিকে দেখে ভ্রু কুচকালো। ডান হাতের উল্টো পিঠে চোখের চশমা ঠেলে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ছেলেটার পানে। হঠাৎ অস্বাস্থ্যকর লোকের আবার হঠাৎ হলোটা কি? এত ভক্তি শ্রদ্ধা? কথায় আছে অতিভক্তি চোরের লক্ষণ। এই মতলব সুবিধার ঠেকছে না তেমন। তবে ইভা কণ্ঠে ধারণ করলো না কোনো বাক্য। চুপচাপ সজাগ দৃষ্টিতে চারপাশটা পর্যবেক্ষণ করে সম্মুখে পা বাড়ালো। মেহেদি ওষ্ঠে হাসি ফুটিয়ে স্থির দৃষ্টিতে চেয়ে রইল ইভার পরিণতি দেখার উদ্দেশ্যে। কিন্তু হায়, বিচক্ষণ চার চোখ যুক্ত মেয়েটা তার সব পরিকল্পনার উপরে পানি ফেলে ওই কর্দমাক্ত স্থান পায়ের এক আঙ্গুলও রাখলো না। পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। মেহেদির ওষ্ঠের হাসি উবে গেল। রাগ বাড়লো তত্তরিয়ে। ব্যাত্তব মেয়ে, কাদায় পা না রেখে তার পাশ কাটিয়ে গেল কেন? সকাল থেকে তার এত পরিশ্রম সব এইভাবে ভেস্তে দিল? মেহেদির ভাবনার মধ্যেই হঠাৎ শব্দ এলো একটা। ছেলেটা চমকালো, চোখ তুলে সম্মুখে তাকিয়ে দেখলো তার পরিশ্রমকে সফল করে তার প্রচেষ্টায় কর্দমাক্ত হওয়া স্থানে চিত হয়ে পড়ে আছে এই মেডিকেল কলেজের সবচেয়ে নামকরা হার্ট সার্জন ডাক্তার তাহসিন তালুকদার। তাহসিন বিব্রত হলো। আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই তার পানে চেয়ে আছে। একজন ডাক্তার এবং প্রফেসর হয়ে কিনা সে কলেজের সম্মুখে আছাড় খেয়েছে। আর দেখে তার ব্যাককাল স্ত্রী মেঘা পাশে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে। তাহসিন অপ্রস্তুত ভঙ্গিতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। স্থানটা একটু বেশি পিছলা কিনা। আবারও পড়ে গেল সে। মেহেদির কলিজাটাও সেই সাথে লাফিয়ে উঠে পড়ে গেল। যতদূর শুনেছে কলেজের সবচেয়ে রাগচটা, গম্ভীর এবং ব্যক্তিত্ব সম্পন্ন অধ্যাপক এই তাহসিন তালুকদার। কোনোভাবে যদি একবার টের পায় এ কাজ মেহেদির, তবে তাকে কলেজ ছাড়া তো করবেই, সাথে কলেজের সম্মুখে গেটের সাথেই টানিয়ে রাখবে 1 মাস। এখানে দাঁড়িয়ে ঝুঁকি নেওয়ার আর কোনো মানেই হয় না। মেহেদি বুকে হাত দিয়ে দ্রুত কেটে পড়লো তাহসিনের সম্মুখ থেকে। কোনোভাবেই সন্দেহের আওতায় পড়া যাবে না তাকে। মেঘা এখনো পাশে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। তাহসিন কটমট করে তাকালো মেঘার পানে, দাঁতে দাঁত চেপে বলল, হি 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 না করে আমাকে হাত ধরে তুলো বেয়াদব মহিলা। মেঘা তেতে উঠল, আঙ্গুল উঁচিয়ে বলল, এই এই আমি বেয়াদব মহিলা? তাহলে আপনি কি বেয়াদব বুড়া? তাহসিন কপাল কুঁচকালো, দাঁত কিরমির করে বলল, তুমি আমাকে আবার বুড়ো বললে? মেঘা ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, বুড়োকে বুড়ো বলবো না তো যুবক বলবো? তাহসিন দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করলো, থমথমে কণ্ঠে বলল, আগে আমাকে তুলবে তো নাকি আমি এখানেই পড়ে থাকবো? মেঘার মায়া হলো, হাত বাড়িয়ে টেনে তুললো তাহসিনকে। তাহসিন সোজা হয়ে উঠে দাঁড়ালো, আশেপাশে একবার নজর বুলিয়ে ঝুঁকলো মেঘার পানে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, রাতে এসো, বন্ধ করে বিছানায় বুঝিয়ে দিব আমি বুড়ো নাকি যুবক। মেঘা চমকালো, স্তব্ধ হলো যেন। রাস্তাঘাটে ওই লোকের নির্লজ্জ মার্কা কথাবার্তা কমেনি। লোক শুনলে কি বলবে? মেঘা লজ্জিত ভঙ্গিতে আশেপাশে তাকালো। গাল দুটো তার লাল হয়ে গেছে অচিরেই। তাহসিন সেসব পাত্তা দিল না। মেঘার হাত ধরে কলেজের ভেতরের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, কেবিনে চলো, আমাকে পরিষ্কার করে দিবে। মেঘা ভড়কে গেল, আমতা আমতা করে বলল, আমি আমি কিভাবে আপনাকে পরিষ্কার করে দেব? তাহসিন দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, যেভাবে আমি পড়ে যাওয়ার পর হেসেছ ঠিক সেভাবে। মেঘা এলোমেলো দৃষ্টি ফেলল তাহসিনের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। বলল, আমার রুগী আছে, দেখতে হবে। আপনার কাজ বরং আপনি করে নিন। তাহসিন ছাড়লো না মেয়েটাকে, টেনে নিয়ে যেতে যেতেই বলল, বুঝলে মেয়ে, তোমার প্রতিটি শিরায় শিরায় আমার বসবাস। তোমার যে আজ কেমন কাজ নেই তা আমার আগে থেকেই জানা।
থামলো তাহসিন, আবার বলল, এখন চুপচাপ আমার সাথে আমার কেবিনে চলো, নয়তো একদম মর্গে নিয়ে লাশদের সাথে ফেলে আসবো। কলেজের সময় শেষ, আকাশে সূর্যটা চড়া, সাথে অসহনীয় গরম ভাব। এই বসন্তেও এত গরম পড়ে নাকি? হয়তো পড়তো না, তবে এখন পড়ে। পৃথিবীর কোনো কিছুই যে ঠিক নেই। অতি আধুনিক জনমানবের চাপে পড়ে পৃথিবীও তার ভোল বদলেছে, নিজের তাপমাত্রাও বাড়িয়েছে, বৃষ্টিপাত কমিয়েছে, মেরু অঞ্চলের বরফ গলিয়েছে, পানির উচ্চতা বাড়িয়েছে, ঠিক আদর্শের মতো। এই যেমন আদর্শ একদম আদর্শবান পুরুষের অভিনয় করে, এখন নির্লজ্জ পুরুষ হয়ে উঠেছে, যার মুখে লাগাম নেই কোনো। মাত্র একদিনের মাথায় এ কী করে সম্ভব? আজ পুরো ক্লাসে মৌনতা ছেলেটার চোখে চোখ মেলাতে পারেনি, তাই বলে কি ছাড় আছে নাকি তার? কলেজ শেষ হতেই তো আদর্শ পিছু নিয়েছে মৌনতার। মেয়েটি ঠিক জানে একটু নির্জন স্থানে দেখে বখাটেদের ন্যায় ছেলেটা হামলে পড়বে তার উপর। নিজের ভাবনার উপরেই নিজেই হাসলো মৌনতা। বখাটে? বখাটে তো তারা হয় যারা নারীদের ইচ্ছের বিরুদ্ধে তাদের উত্ত্যক্ত করে, হাজে বাজে কথা বলে। কিন্তু আদর্শ তো তেমন নয়, তারা ভালোবাসে একে অপরকে। আর আদর্শের এই উত্ত্যক্তকরণের মৌনতার যথেষ্ট সায় আছে। সেই তো প্রতিনিয়ত আদর্শকে উস্কে দিচ্ছে। তাহলে এই বিষয়ে আদর্শকে ঠিক কী নাম দেওয়া যায়? মৌনতার ভাবনার মধ্যে আদর্শ পতাকলে দাঁড়ালো, ভ্রুযুগল কুচকে শুধালো, দেখছো না আমি পিছু পিছু আসছি, তারপরে এত জোরে জোরে হাঁটছো কেন? মৌনতা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আপনি আমার পিছনে আসলেই বুঝি আমাকে আস্তে হাঁটতে হবে? আলবাত হবে। কেন? আপনি কোন দেশের মহারাজা? আদর্শ মৃদু হেসে জানান দিল। তোমার মনের মহারাজা। মৌনতা অবাক হলো। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল আদর্শের পানে, অতপর ফিক করে হেসে দিল। আদর্শের কপালে ভাঁজ পড়ল। হঠাৎ করে মেয়েটা হাসছে কেন? মাথার তার তো ছিঁড়ে গেছে নাকি? নিশ্চয়ই তাই হবে। আদর্শ ভ্রুকুচকে বলল, হাসছো কেন? মৌনতা হাসি থামালো, বলল, আপনি অনেক কথা বলতে শিখে গেছেন মশাই। তোমার মতো শক্ত ধাঁচের মেয়েদের প্রেমিক পুরুষ হতে গেলে অবশ্যই কথা বলতে শিখতে হবে। মৌনতা ভ্রুকুচকে প্রশ্ন করল, আমি শক্ত ধাঁচের মেয়ে? অবশ্যই, নয়তো সেই বহুদিন আগের কথা এখনো মনে রাখতে না। এতবার মাফ চাওয়ার পরও আমার এত ঘুরাতে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রতিনিয়ত আমাকে এতটা পোড়াতে পারতে না। মৌনতা চোখে হাসলো, মৃদু কণ্ঠে বলল, ভালোবাসার মায়াজালে বিপরীত পক্ষের মানুষটাকে পোড়াতেও শান্তি, আপনি বুঝবেন না। আদর্শ একটু ঝুঁকলো মৌনতার পানে, নিচু কণ্ঠে বলল, আমি যদি পোড়াতে শুরু করি তবে সামলাতে পারবে তো? কম তো পোড়ালেন না, সেই বহু বছর আগে থেকেই পুড়িয়ে আসছেন। এরপরে বেশি পোড়াতে গেলে দেখা যাবে আর আমার দেখাই পাওয়া যাচ্ছে না। আদর্শের বুক কাঁপালো। আবারও একবার মৌনতাকে হারিয়ে ফেলার ভয় জন্মালো। অনেক যন্ত্রণার অবসান ঘটিয়ে এই মেয়েটার পুনরায় আগমন ঘটেছে তার জীবনে। আবার যদি হারিয়ে যায়, তার যে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে পড়বে। আদর্শের এক মনে চিন্তার মধ্যে ভেসে এলো মৌনতার তীক্ষ্ণ কণ্ঠস্বর, এখন পথ ছাড়ুন, বাসায় যাব। আদর্শ চোখ তুলে তাকালো মৌনতার পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, ছাড়বো না। কি করবে তুমি? আপনাকে উল্টে ফেলে চলে যাব। সাহস কত বড় মেয়ের! এইটুকু বলে থামলো আদর্শ, আবার বলল, এত তেজ আসে কোথা থেকে তোমার? মৌনতা আশেপাশে তাকালো, হুট করে কাছে চলে গেল আদর্শের, পা উঁচু করে ছেলেটার কর্ণের নিকট নিজের মুখ নিল, মোহনীয় কণ্ঠে বলল, আদর্শবান পুরুষদের প্রিয় নারী হয়ে উঠতে হলে একটু একটু তেজি হতে হয় মশাই, নয়তো আদর্শবান পুরুষদের বিশুদ্ধ হৃদয় কি এত সহজে কাবু হয়? কথা শেষ করে মৌনতা আবার সরে যেতে নিলে আদর্শর কাছ থেকে, কিন্তু আদর্শ জন্য আর পারল না। হাত বাড়িয়ে মৌনতার কোমর পেঁচিয়ে ধরলো ছেলেটা। হকচকালো মৌনতা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, কি করছেন কি? কেউ দেখে ফেলবে, এটা রাস্তা। আদর্শ খুব একটা পাত্তা দিল না মৌনতার কথায়। মেয়েটার চোখে চোখ রাখলো সে, হুট করেই বলল, বিয়ে করবে আমায়? মৌনতার হৃৎপিণ্ডটা যেন থমকালো। এটা কি তাকে বিয়ের প্রস্তাব দেওয়া ছিল, নাকি অতি সূক্ষ্ম মাধ্যমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের ষড়যন্ত্র চলছে? এভাবে কেউ হুট করে বিয়ের প্রস্তাব দেয় না? এখনো ঠিকভাবে প্রণয় ঘটল না, কেউ কাউকে ভালোবাসার কথাও জানালো না, একে অপরের প্রতি গভীর টানের অনুভবে মত্ত হয়ে ওঠেনি, অথচ হুট করে বিয়ের কথা। নিজেকে আদর্শের বন্ধন থেকে ছাড়িয়ে নিল মৌনতা, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমাদের পড়াশোনা শেষ হয়নি এখনো। আদর্শের মুখ ভার হলো,
অসহায় কণ্ঠে বলল। ততদিন অপেক্ষা আমার পক্ষে সম্ভব নয়। মনতা ভ্রু কুচকালো, অবুঝের মতো প্রশ্ন করলো। কেন? তুমি বোঝো না? মনতা ডানে বামে মাথা নাড়ালো, মৃদু কণ্ঠে বলল। না। তোমাকে ছুতে ইচ্ছে হয়। আদর্শের নির্লিপ্ত কণ্ঠস্বর। কান গরম হলো মৌনতার। কালে কালে আর কত কি শুনতে হবে। ভেতরে ভেতরে এই পুরুষ এত নির্লজ্জ জানা ছিল না তো মৌনতার। বেটা আস্ত একটা গিরগিরি, ভেতরে ঠিক কার কতটা রং লুকিয়ে রেখেছে কে জানে। আমতা আমতা শুরু করলো মেয়েটা। কিছুটা ভাবনা চিন্তার অদলে বলল। অপেক্ষা করছেন কই? প্রতিদিনই তো ছুঁয়ে দিচ্ছেন কোনো না কোনো বাহানায়। হালাল ভাবে ছুতে চাই। আন্টি শুনলে আপনাকে জুতা দিয়ে মারবে। জুতার বাড়ি খেয়েও আমি তোমাকে বিয়ে করতে চাই। পাগল হয়েছেন? তোমার জন্য। থামলো আদর্শ, আবার বলল। এতদিন পাগল ছিলাম তোমাকে না পেয়ে, এখন পাগল হয়েছি তোমাকে পেয়ে, আরো কাছে পাওয়ার আকাঙ্ক্ষায়। মৌনতা আর আদর্শের সম্মুখে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। এই ছেলের মুখ না যেন নির্লজ্জতার গুদাম। যখন তখন তাকে লজ্জা দিতে বুলেটের মতো নির্লজ্জ কথাবার্তা বেরিয়ে আসছে। মৌনতা চঞ্চল পায়ে আদর্শের পাশ কাটালো, যেতে যেতে বলল। সময় গড়াক, আমাদের শক্তপোক্ত এক প্রণয় ঘটুক, একে অপরের প্রতি নির্মল বিশ্বাস জন্মাক, বাঁধ ভাঙা ভালোবাসার দেখা মিলুক, তারপরে না হয় পরিণয় ঘটুক। অপেক্ষা করুন মশাই। আদর্শ আর মৌনতার পিছু পিছু গেল না, এবার চুপচাপ দাঁড়িয়ে রইল স্থানেই, দৃষ্টি তার মৌনতার চলে যাওয়ার পানে। বাংলাদেশি সমাজের নিয়ম অনুসারে সে এখনো বাচ্চা ছেলে, বিয়ের বয়স হয়নি এখনো। কেবল তো ইন্টার দিয়ে মেডিকেলে ভর্তি হলো, আর এখনই বিয়ে। কিন্তু আদর্শ কিভাবে সকলকে বুঝাবে নিজের যন্ত্রণার কথা? এমনিতে সে শুদ্ধ পুরুষ, তবে এই মেয়েটা সম্মুখে আসতে এলোমেলো হয়ে যায় সব। এতদিন অপেক্ষার পর সে খুঁজে পেয়েছে নিজের প্রেয়সিনীকে, ভালোবাসার ডাক পেয়েছে তার নিকট থেকে। এমত অবস্থায় কিও নিজেকে নিয়ন্ত্রণ করা যায় খুব সহজে? ধৈর্যের সব বাঁধ ভেঙে যেতে চায় যে, ইচ্ছে করে ছুটে গিয়ে মেয়েটাকে নিজের সাথে জড়িয়ে নিতে, গভীর এক চুম্বনে মত্ত হয়ে বুকের ভেতরে লুকিয়ে ফেলতে। তাছাড়া সে একজন পুরুষ মানুষ, নারীর সান্নিধ্যে আসলে তো তার চাহিদাগুলো বাড়বেই। আর তা যদি হয় ভালোবাসার নারী। আবেগের তাড়নায় ভুল করে ইতিমধ্যে একটু ছুঁয়েও দিয়েছে মেয়েটাকে, কিন্তু পরক্ষণেই যে আবার হালাল হারামের বৈশিষ্ট্য স্মরণ করতে গিয়ে কুকড়ে উঠেছে ছেলেটা। সে মৌনতাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। সে চায় না কোনো অবৈধ হারাম উপায়ে মেয়েটাকে একটুও ছুঁতে। তার ওই মৌনতা নামক পবিত্র ফুলটাকে একটুখানি অপবিত্র করতেও যে ভীষণ কষ্ট হয়। রাতের আধার পাখনা মেরেছে চারদিকে। অন্যান্য দিনের তুলনায় আজ রাতের আধারটা যেন একটু বেশি গভীর। আকাশে চাঁদ কিংবা তারা কোনোটারই দেখা নেই। হয়তো অমাবস্যার গভীর আধারে তারা ঢেকে নিয়েছে নিজেদের। ইভা তার গোছানো পরিপাটি করা সুন্দর পড়ার টেবিলে বসে শব্দ করে পড়ছিল। হয়তো সে বড় হয়েছে, একজন প্রাপ্তবয়স্কা নারীর রূপে রূপান্তরিত হয়েছে, কিন্তু তার বাবার নিকট সে এখনো ছোট্ট বাচ্চা। তাই তার বাবার করা আদেশ জোরে জোরে পড়বে, যাতে তার কর্ণে পড়ার শব্দ যায়। ইভার পড়ার মধ্যেই বইয়ের পাশে রাখা তার ব্যক্তিগত মোবাইলটা মৃদুস্বরে বেজে উঠল। এই যে মোবাইলের এই রিংটোনটা, তাও তার বাবার সেট করে দেওয়া। ইভার বাবা জনাব ইফতেখার আহমেদের মতে উচ্চস্বরে মোবাইলের রিংটোন পরিবেশ দূষণের কারণ। ইভা বইয়ের পাতা থেকে চোখ ঘুরিয়ে পাশেই মোবাইলের পানে তাকালো। মোবাইলের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে আর ধরল না কলটা, কিন্তু একবার দুবার তিনবার কলদাতা কল করেই যাচ্ছে, একের পর এক, থামছেই না। টানা 6 বারের কল ধরল ইভা। মোবাইলটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে আওয়াজ এলো। কি গো বিলকিসের মা, কল ধরছিলে না কেন? ইভা ভ্রু কুচকালো, কিছু বলতে গিয়েও থেমে গেল। কণ্ঠটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। মস্তিষ্কে চাপ প্রয়োগ করল ইভা। কিঞ্চিত সময়ের মধ্যেই সে ধরে ফেলল কলদাতাকে। চোখ বড় বড় করে শুধালো, আপনি আমাদের ক্লাসের ওই অস্বাস্থ্যকর ছেলে মেহেদি না? মেহেদি থতমত খেয়ে গেল। এত সহজে যে মেয়েটা তাকে ধরে ফেলবে কল্পনাতেও আনতে পারেনি। এমনিতে তো দেখে মনে হয় না মেয়েটা বেশ বোকাশোকা, কিন্তু এত বুদ্ধি আছে কোথা থেকে তার? মেহেদি প্রাণপণ চেষ্টা চালালো নিজের পরিচয় লুকাতে। বৃদ্ধ পুরুষের ন্যায় খুক খুক করে কেসে বলল, কি যে বলো তুমি বিলকিসের মা, আমি আবার মেহেদি হাতে যাব কেন? আমি তো তোমার স্বয়ামী বিলকিসের বাপ। ইভা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, প্রতিনিয়ত দেখছি আপনার নতুন নতুন রূপ বের হয় মিস্টার অস্বাস্থ্যকর মেহেদি।
প্রথমে তো ভেবেছিলাম আপনি শুধুমাত্র অস্বাস্থ্যকর, তারপর দেখলাম অসভ্য, তারপর বারবার, এখন দেখছি অভিনেতাও। চমৎকার। তা মিস্টার অস্বাস্থ্যকর, এত প্রতিভা নিয়ে আপনি মেডিকেলে কি করছেন? আপনার তো বিশাল এক অভিনয় মঞ্চ পড়ে রয়েছে। অপমানে থমথমে রূপ ধারণ করলো মেহেদি। কি করতে কল করেছিল আর কি হলো? বিলকিসের মা করে খেপাতে সে কল করলো ইভাকে, আর মেয়েটা তাকে অভিনেতা বানিয়ে দিল। ধপ করে কলটা কেটে দিল মেহেদি। ইভা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তবে তার এই স্বস্তি টিকলো না বেশিক্ষণ। 2 মিনিটের মাথায় কল করলো মেহেদি আবার। ইভা কল ধরে মোবাইল কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো। বিলকিসের মা। ইভার উষ্ঠদয় ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তার আগেই কল কেটে দিল মেহেদি। মেয়েটার ক্রোধে শরীর জ্বলে উঠল। ফুঁসতে ফুঁসতে কল লাগালো মেহেদির নাম্বারে, কিন্তু ছেলেটা কল ধরলো না, কেটে দিল। ইভার রাগ বাড়লো, মনের মধ্যে তীব্র বাসনা জাগলো একটা আছাড় মেরে মোবাইলটা ভেঙে ফেলতে। কিন্তু তার আগেই আবার কল করলো মেহেদি। ইভা চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। মনে মনে মেহেদির উদ্দেশ্যে কিছু শক্ত কথা প্রস্তুত করে মোবাইলটা কানের কাছে নিতেই ওপাশ থেকে তীব্র চিৎকার করে মেহেদি বলে ওঠে,